শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জিএম আজিজুল হক, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বিষয় থেকে 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে কথা বলবো। তো এসো আমরা শুরু করি। তোমরা লক্ষ্য করো, পরিসংখ্যানে ব্যবহৃত 3টি শব্দ খুবই পরিচিত। কি তোমাদের মনে পড়ে? শব্দগুলোর একটি মধ্যক, দ্বিতীয়টি প্রচুরক, আর তৃতীয়টি বলো তো তোমরা কি বলবে? নিশ্চয়ই তোমরা বলবে গড়। তার সাথে আমরা আজকে গড় নিয়েই কথা বলবো। কিভাবে গড় নির্ণয় করা হয় এ সম্পর্কে আমরা একটু জানি। তো এই পাঠ শেষে তোমরা অবিন্যস্ত উপাত্ত কি তা বলতে পারবে, কেন্দ্রীয় প্রবণতা কি এটাও ব্যাখ্যা করতে পারবে, আবার অবিন্যস্ত উপাত্তের গড়ও নির্ণয় করতে পারবে, আবার বিন্যস্ত উপাত্তের গড়ও নির্ণয় করতে পারবে। আচ্ছা, আমরা এগিয়ে যাই। তা আগে একটু জেনে নাও যে আসলে উপাত্ত কি। পরিসংখ্যানে তো আমরা কিছু শব্দ ব্যবহার করি, কিছু তথ্য ব্যবহার করি। তো এই তথ্যগুলোর মধ্যে সংখ্যাবাচক কিছু তথ্য আছে, এই তথ্যগুলোকে উপাত্ত বলে। উপাত্ত দুই প্রকারের হতে পারে, অবিন্যস্ত উপাত্ত আর বিন্যস্ত উপাত্ত। তো তোমাদের কি মনে পড়ে যে অবিন্যস্ত উপাত্ত কারা? আমরা কোনো পরীক্ষায় শিক্ষার্থীদের কোনো বিষয়ের নম্বর যদি দেই যে এই পরীক্ষায় এত নম্বর করে পেয়েছে, তো সবগুলো নম্বর এলোমেলো থাকে। এই এলোমেলো অবস্থায় এই উপাত্তকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আর যদি সাজানো হয় ক্রমানুসারে, মানের ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে, যেভাবেই সাজাই, সাজানো হলে এটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। আবার দেখো, কেন্দ্রীয় প্রবণতা একটা বিষয়, যে আমরা একটা পরীক্ষা নিলে দেখা যায় যে মাঝামাঝি একটা নম্বর, এই নম্বরের কাছাকাছি বেশিরভাগ শিক্ষার্থীরা পায়। যেমন একটা পরীক্ষা দিলে 100 নম্বর কয়জনে পেতে পারে? সর্বোচ্চ নম্বর এই 2-1 জন, বা মনে করো যে ভালো শিক্ষার্থী হলে 4-5 জন 100 পেল। কিন্তু 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জনই কি 100 পায়? এটা অসম্ভব, পায় না কখনো। আবার দেখো, একেবারে সর্বনিম্ন নম্বর যে 0, এই 0 কজনে পায়? এই 1-2 জন, বা খুব খারাপ হইলে 10 জন 12 জনে 0 পেতে পারে। এর বেশি 0 কখনোই পায় না। একেবারে খারাপ ছাত্রী হইল 10-12 এর বেশি 0 পায় না। তা আমরা দেখি যে এই 2-4 জনেই 0 পায়, বেশি পায় না। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী 40-50-এর কাছাকাছি পায়। মানে খুব ভালো মানের শিক্ষার্থীরা 60-এর উপরে 80-এর উপরে পেয়ে যায়, আর একটু দুর্বল মানের শিক্ষার্থীরা 20-এর উপরে, 40-এর নিচে এমন পেয়ে যায়। আর মাঝারি ধরনের মেয়ে বেশি, এই জায়গায় দেখা যায় 40 থেকে 60-এর মধ্যে, 40 থেকে 60-এর মধ্যে এই জায়গাটায় অনেক শিক্ষার্থী নম্বর পায়। তো এই যে একটা বিষয়, যে আসলে মাঝামাঝি বেশি শিক্ষার্থীর নম্বর থাকে। তো এটার পরিসংখ্যানের ভাষায় বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতা। যে মানের ক্রমানুসারে যদি আমরা সাজাই সব উপাত্ত, তাহলে মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়, মানে কাছাকাছি থাকে। এই ঘটনাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। তো গড় হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটা উপায়। তো আসলে আমরা গড় নির্ণয় করে দেখি যে আসলে কিভাবে এটা কেন্দ্রীয় পরিমাপ করা হয়, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করছে। আচ্ছা, আমরা গড় নির্ণয়ের কতগুলো সূত্র আছে, সূত্রগুলো জেনে নেই।
তোমরা খাতায় লিখে নেবে সূত্রগুলো। 3টা সূত্র আমরা এখানে দিয়েছি, এই 3টা দিয়ে গড়ের সব কাজ করা যায়। তো শুরুতে আমরা অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করব। তো এখানে নাম্বারগুলো দেখো, 40, 47, 97, 31, মানে সাজানো নাই, এলোমেলো। এই জন্যই এদেরকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো এই অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করতে হলে কি করতে হয়? সকল উপাত্ত যোগ করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে সরাসরি গড় নির্ণয় করা যায়। মানে তুমি 40, 47, 97 এগুলো যোগ করে এরপরে এখানে সংখ্যা কয়টা গণো, 1, 2, 3, 4 এইভাবে গুনে গুনে যত হোক, 30 হোক, 35 হোক, 40 হোক, যতটাই হয় আমরা তাকে এই 40 দিয়ে ভাগ করে, এই মানে সংখ্যা হলো মনে করো 40টা সংখ্যা। আবার এখানে এই 40 আর 40 এগুলো যোগ করে পেলাম একটা যোগফল। এই যোগফলকে এই যে উপাত্তের সংখ্যা 40 এর দিয়ে ভাগ করলে আমরা গড় পেতে পারি। আমরা একটা গড় করে দেখাই। যেমন 40, 47, 97 এই তো উপাত্তগুলো এখানে দেওয়া আছে। আমরা এদের যোগ করব, সবগুলো যোগ করে এরপর সংখ্যা গুণে আমরা রাশির সমষ্টি আর ভাগ রাশির সংখ্যা ভাগ করে ফেলব। তখন আমরা যদি যোগ করতে যাই তো অনেক সময় লেগে যাবে না? তো এই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম এই কাজটা। তোমরা কি যোগ করতে পারবে না? তো যোগ করে এরপরে রাশির সংখ্যা দিয়ে ভাগ করে তোমরা গড় বের করবে। এই কাজটা তোমাদের জন্য দিয়ে দিলাম। এটার মধ্যে বোঝার আর কিছু নাই, এই জন্য আমরা আগাইলাম না এই বিষয়ে। তো এ সম্পর্কে আরেকটু কথা বলি, যে উপাত্তের সংখ্যা বেশি হলে সরাসরি গড় নির্ণয় করা সময় সাপেক্ষ। মানে এখানে অনেকগুলো সংখ্যা যোগ করতে হবে, তো যোগ করলে সময় লাগে, অনেক সময় লাগে, আবার ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। তাই এইভাবে গড় বের না করে আমরা শ্রেণীভিত্তি নির্ণয় করে বিন্যস্ত করে গড় নির্ণয় করি, এবং এটাই ভালো। তো এই জন্য আমরা এই সরাসরি না করে আমরা এগিয়ে গেলাম। আর তোমরা সরাসরি গড় বাসায় করে দেখবে, জানা থাকা দরকার। এই জন্য আমি এখন করলাম না, আমরা বিন্যস্ত করে কিভাবে গড় নির্ণয় করে এটা দেখাচ্ছি। আচ্ছা, বিন্যস্ত করতে হলে আগে আমাদের সংখ্যাগুলোর পরিসর জানতে হবে। মানে সবচেয়ে ছোট সংখ্যা কত আর সবচেয়ে বড় সংখ্যা কত, এটা জেনে আমরা এই পরিসরটা বের করতে পারি এই সূত্র দিয়ে। এখানে সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখেছি যে 31 সবচেয়ে ছোট, 99 সবচেয়ে বড়। তাহলে এই জায়গাটার মধ্যে বিয়োগ করে আমরা একটা তথ্য পাই, আর যোগ 1 দিলে আমরা পরিসর পেয়ে যাব। তো পেলাম 69। তার মানে আমাদের এই সংখ্যাগুলো যদি প্রতিটা থাকতো 31 থেকে 99 পর্যন্ত সব সংখ্যা থাকতো, তখন 69টা সংখ্যা পাওয়া যেত। এই পরিসরটা এটাই বোঝায়। কিন্তু আমরা সংখ্যা তো ওখানে কম থাকতে পারে, আরও বেশিও থাকতে পারে। তো থাকলে থাকুক, কিন্তু এই রেঞ্জের ভিতরেই থাকবে। এর লেগে এটা একটা পরিসীমা, এটার পরিসর বলা হচ্ছে। আসলে এটার পরিসীমার মতো এটার মাঝামাঝি সবটি সংখ্যা থাকবে। কোনো সংখ্যা 2 বার থাকতে পারে, যেমন 2 জনে 40 পেয়েছে, হতে পারে না? আবার 4 জনে পাইলে সে 52, এমনও হইতে পারে। ওই যে 102 জনে পাইতে পারে এমন। তাইলে এটার ভিতরেই থাকবে সব। এই জন্য বলা হচ্ছে যে এটা একটা পরিসীমা। তো এই পরিসীমাকে শ্রেণীভিত্তি দিয়ে ভাগ করলে শ্রেণীর সংখ্যা পাওয়া যায়। তো আমরা এই শ্রেণীর সংখ্যাও নির্ণয় করে ফেলবো, কয়টা সংখ্যা লাগে, শ্রেণী লাগবে। তা আমরা শ্রেণীভিত্তি 5 ধরেছি, কিন্তু আসলে শ্রেণীভিত্তি 10ও ধরা যায়, 6 ধরা যায়, 7 ধরা যায়। যত বলে দেয় যে এত শ্রেণীভিত্তি ধরো, তাই করা যায়। তবে আমরা শুধু দেখাইলাম 5 ধরে। পরীক্ষার সময় তোমাদের যেই অঙ্কগুলো দিবে ওইটির মধ্যেও 5 শ্রেণীভিত্তি থাকতে পারে, আবার 10ও শ্রেণীভিত্তি থাকতে পারে। সুতরাং ভয়ের কিছু নাই, যেইটা খুশি এটাই আমরা কাজ করতে পারবো। তখন এটার শ্রেণী কয়টা হলো আমরা শ্রেণী বানায় দেখাইলাম যে 13.8 ভাগফল। তার মানে 13টা শ্রেণী হয় পূর্ণ, আর 0.8টার জন্য একটা ভাঙ্গা শ্রেণী পাওয়া যায়। তো ভাঙ্গা শ্রেণী তো আর থাকে না, এজন্য পরবর্তী পূর্ণ সংখ্যা 14। এই 14টা শ্রেণী বানাতে হবে। তা আমরা 14টা শ্রেণী বানাবো। এরপর এই
সারণী তৈরি করার পর গড় নির্ণয় করব। তখন শ্রেণী কিভাবে বানাতে হয় এই কৌশলটা আমি দেখাচ্ছি। যে 5 শ্রেণীভিত্তিক ধরে 14টা শ্রেণী নিয়ে আমরা যখন এই সারণীটা লিখব, তখন এখানে শ্রেণীভিত্তি, টালি, গণসংখ্যা আরও কিছু লিখতে হবে। তো এটি আমরা পরে আলোচনা করতেছি, কিন্তু শুরুটা আমরা দেখাচ্ছি এভাবে যে 31 থেকে 35 এর মধ্যে এই জায়গায় 5টা সংখ্যা, তো শ্রেণীভিত্তি 5 হলো, কিন্তু সংখ্যা আছে মাত্র 2টা, এই জন্য টালির মধ্যে 2টা দাগ দেওয়া হবে। এরপর লেখা হবে 2, তার মানে 2টা দাগ দিলে আমরা পাবো 2। তো আগে তো আর জানা থাকে না কয়টা সংখ্যা আছে, এই জন্য টালি বানায় কয়টা আছে গুনে দেখতে হয়। তো এই শ্রেণীর মধ্যে এই সংখ্যা আছে 4টা, লিখলাম 4। এই শ্রেণীর মধ্যে কয়টা আছে তোমরা গুনে লিখবে, টালি বসাইয়া তোমরা বের করবে এটা। তো এই কাজটা শ্রেণীভিত্তিক তৈরি করার কৌশল, কারণ তোমরা নিজেরা করতে পারবে। তা আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম যে এইভাবে তোমরা এই সারণীটা তৈরি করে এরপর আমরা গড়ের জন্য আগাবো। তো এই সারণী তৈরি করা হলেই এই সারণীটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। এটা হলো পুরো নাম। আমরা শুধু সারণী বলি অথবা গণসংখ্যার সারণী বলি, কিন্তু আসলে গণসংখ্যা নিবেশন সারণী হলো পূর্ণ কথা। তো আমরা সময় সময় এটা বলবো। তো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার কৌশল জেনে ফেললাম। তা আমরা এখন গড়ের জন্য আগাবো। তো এটা শুধু দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য কৌশলটা, এটা আমি শ্রেণীটা তৈরি করলাম না আর কি, কারণ তোমরা এটা বাসায় তৈরি করে ফেলবে। আচ্ছা, এখন আমরা একটা রেডিমেড অঙ্ক ট্রাই করি। তো যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করো। তার মানে বিন্যস্ত উপাত্ত একটা দেওয়া আছে, এটা আমরা বানাইনি, এটা রেডিমেড আছে মনে করো। তো তারা এখানে কি দিয়েছে 30 থেকে 39 শ্রেণীভিত্তি দিয়েছে। কত শ্রেণীভিত্তি? এখানে দেখা যায় 10 শ্রেণীভিত্তি 10। তাহলে অসুবিধা নাই, আমরা দেখাইছি তোমাদের 5 শ্রেণীভিত্তি দিয়ে শ্রেণী তৈরি করতে, সারণী তৈরি করতে, কিন্তু তারা অঙ্কের মধ্যে 10 শ্রেণীভিত্তি সহ একটা দিয়ে দিল। তা আমরা এটা করি কিভাবে দেখো। তো এটাও আমরা করতে পারবো। এখন এটার শ্রেণীভিত্তি 10, আবার গণসংখ্যা এগুলো দিয়ে রাখছে। তা আমরা পরীক্ষার সময় এভাবেই দেয়। তো এইভাবে দিলে আমরা কি করব পরীক্ষার খাতায়, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। প্রথমেই এই সারণীটা এভাবে লিখব, শ্রেণীভিত্তিগুলো নিচে নিচেই লিখব। এরপর মধ্যমান, টালি, গণসংখ্যা এগুলো লিখব। তো এখানে গণসংখ্যাটা তো দেওয়া আছে, এটাও লিখে ফেলি। আর শ্রেণীভিত্তিটা দেওয়া আছে 2টা, আর বাকি সংখ্যাগুলো আমরা হিসাব করে কীভাবে বের করেছি এইটা তোমরা শিখতে পারো মনোযোগ দিয়ে। তো এখানে কী বিষয় নতুন দেখো, এই মধ্যমান বের করেছি 30 আর 39-এর মাঝামাঝি একটা সংখ্যা হলো 34.5। মানে আমরা গুনে 10টা, তো তাহলে একদিকে 5টা আর একদিকে 5টা নিলে 10টা হয়ে যায়। তাহলে মাঝে কে থাকে? মাঝে থাকে না। তো মাঝে পঞ্চম আর ষষ্ঠ সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এটা, লেগে এটা লেখা আছে। তো এটা আমরা হিসাব করে বুঝে ফেলবো যে মাঝামাঝি মানে এই 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। তোমরাও এইভাবে বের করতে পারবে। এখন আমরা মধ্যমান পেয়ে গেলাম। আর টালিগুলো আসলে ওই শ্রেণীভিত্তি তৈরি করার সময় বা গণসংখ্যা তৈরি করার সময় আমরা যে দেখাইছিলাম ওখানে টালি, এই টালিগুলো এখানে আমরা দিলাম বোঝার জন্য শুধু। কিন্তু আমাদের রেডিমেড অঙ্ক যেহেতু গণসংখ্যা দেওয়া আছে, সুতরাং এই টালি লাগবে না। তোমাদের 4টে টালি না দিলেও চলবে, আবার দিলেও কোনো অসুবিধা নেই, এটা থাকবে। এরপর ক্রমজোড়িত গণসংখ্যা, এইটাও গড়ের জন্য খুব জরুরি না, কিন্তু আমরা এখানে দিলাম তোমাদের একটু বোঝানোর জন্য যে মধ্যশ্রেণী কীভাবে বের করে। এই ক্রমজোড়িত গণসংখ্যা থাকলে মধ্যশ্রেণী বের করা সহজ হয়, এই জন্য আমরা এটা তোমাদেরকে দেখাবো। তো কীভাবে মধ্যশ্রেণী দেখো, গণসংখ্যা আমরা লিখে ফেললাম। এখন ক্রমজোড়িতটা লিখে এই 2 লিখে ফেললো, মানে 2-এর যোগফল 2 একা। আবার 2 আর 4 যোগ করলে 6 হয়, এটা 2টা যোগ করলে 6 হয়। আবার এই 3টা যোগ করলে 6 হয়, 12 হয়। এই 4টা যোগ করলে 17 হয়। তার মানে ক্রমে ক্রমে যোগ করে এটি পাওয়া যায়। দেখে এরকম নাম দিচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। বুঝতে অসুবিধা আছে তোমাদের? আচ্ছা, এবার গণসংখ্যা আমরা ক্রমযোজিত গণসংখ্যাও পেয়ে গেলাম। এবার বিচ্যুতি সংখ্যাটা একেবারে নতুন, এইটা একটু বুঝো যে আমরা মধ্যশ্রেণী বের করার জন্য প্রথম কি করি দেখো, যে ক্রমযোজিত সংখ্যা যেহেতু যোগ করে আমরা সর্বমোট 30টা পাই, তো 30টা সংখ্যার মধ্যে কে থাকে? তাহলে মধ্যে 15তম সংখ্যা থাকে অথবা 16তম সংখ্যা থাকে, এই তো। তো 15 আর 16 মাঝামাঝি থাকলে
তাইলে আমরা একটু খেয়াল করি 15তম পদটা কই থাকবে, 15তম সংখ্যাটা কই থাকবে। তো গণসংখ্যা দিয়ে বোঝায় এটা দিয়ে এই শ্রেণীতে দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা কিভাবে এটা ব্যাখ্যা করি যে দুইটা সংখ্যা মানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটা আছে, আর এর মধ্যে 4টে আছে। কিভাবে? তৃতীয় সংখ্যা থেকে শুরু এটাতে, কারণ দ্বিতীয় সংখ্যা এটাতেই আছে এই শ্রেণীর ভিতর। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 4টে এর ভিতরে আছে। তাহলে 6 পর্যন্ত আছে, লেখা ষষ্ঠ সংখ্যা এর ভিতরে চলে গেল। তাহলে এবার তুমি বলো এই 50 থেকে 59 এই শ্রেণীর ভিতরে 12তম সংখ্যা পর্যন্ত আছে। তাহলে কোন কোন সংখ্যা? এটার পরের থেকে কিন্তু সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 12তম সংখ্যা পর্যন্ত এটাতে আছে। তাহলে 13তম, 14তম, 14তম, 15, 16 এর ভিতরে আছে না? বুঝতে পারছো তোমরা? আমরা তো খুঁজতেছি 15তম আর 16তম পদ বা সংখ্যা কই আছে। তাহলে এই শ্রেণীর ভিতরে আছে, এটা হলো 60 থেকে 69 মধ্যে শ্রেণীতে আছে। এই জন্য এইটারই ধরা হয় মধ্য শ্রেণী। আমি কি বুঝাতে পারলাম যে মধ্য শ্রেণী কীভাবে নির্ণয় করবা? এই জন্য এই ক্রমযুক্ত সংখ্যাটা আমরা দিয়েছি যে 15তম আর 16তম সংখ্যা কীভাবে বাছাই করবা সেই অনুসারে মধ্য শ্রেণী পেয়ে যাবে। এবার মধ্য শ্রেণী জানার পর এই বিচ্যুতির সংখ্যা 0 হয়ে যাবে এই শ্রেণীতে। সুতরাং এই বিচ্যুতির সংখ্যা 0 ধরে আমরা নিচের দিকে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ এমনি দিয়ে দিচ্ছি, আর উপরের দিকে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ উপরের দিকে। তো উপরের দিকে একটু কম, মানে বিচ্যুতির সংখ্যা 0 যেখানে, এটা থেকে উপরের দিকে 1 ধাপ কম, 2 ধাপ কম, 3 ধাপ কম এভাবে। আর পরের দিকে হবে 1 ধাপ বেশি, 2 ধাপ বেশি, 3 ধাপ বেশি, এইরকমভাবে দেওয়া হচ্ছে। তো সবসময় বিচ্যুতির সংখ্যা এভাবেই দিবে। মধ্য শ্রেণীতে 0 ধরে উপরের দিকে মাইনাসের 1, 2, 3 আর নিচের দিকে প্লাসের 1, 2, 3 দিয়ে আমরা বিচ্যুতির সংখ্যা পেয়ে যাই। তাহলে আমাদের বাকি রইল গণসংখ্যা আর বিচ্যুতির গুণফল। তো গণসংখ্যা আর বিচ্যুতি গুণ করলে এটা পায়। তো এইভাবে আমরা এই যোগফলটাও কেমনে নির্ণয় করলাম এটা বোঝাচ্ছি যে মাইনাসের সংখ্যা সবগুলো যোগ করলে দেখা যায় 20 হয়, আর প্লাসের সংখ্যা সবগুলো যোগ করলে হয় 26। তাইলে প্লাসের সংখ্যা 26, মাইনাসের সংখ্যা 20, তাইলে প্লাসের 6 বেশি না? এই জন্য আমরা তার যোগফল লিখে ফেললাম প্লাসের 6। তোমরা বুঝতে পারছো এবার? আচ্ছা, এরপর আমরা কি করতেছি যে গড়ের এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রের তথ্যগুলো আমরা একটু জেনে নেই যে এই সূত্রের কি জিনিস? মধ্য শ্রেণীর মধ্যবিন্দু। আমরা যে মধ্য শ্রেণী বের করেছি আমাদেরকে আর বুঝতে অসুবিধা আছে? ওইটার একটা মধ্যবিন্দু আছে, সুতরাং এটা নিব। প্রতিটি শ্রেণীর গণসংখ্যাকে আমরা এফআই ধরতেছি, এফআই। আর প্রতিটি শ্রেণীর বিচ্যুতির ধরতেছি ইউআই। তাহলে গণসংখ্যার বিচ্যুতির গুণফল তো আছে, এই গুণফলটা ধরতেছি এফআই ইউআই গুণফল। আর পুরাটার সমষ্টি। তো এই সমষ্টি আমরা এই যে এটার মধ্যে পেয়েছিলাম এই সমষ্টি 6, এটাই হবে। তাহলে আমরা এই সমষ্টি এখানে দেখাই দিয়ে দিব এই সমষ্টিটা। আর এন হলো গণসংখ্যার সমষ্টি, আর এই শ্রেণীব্যক্তি জাস্ট শ্রেণীর উচ্চতা আর কি। আচ্ছা, তাহলে আমরা তথ্যগুলো জেনে ফেললাম। তোমরা এটা পরে মুখস্থ করে ফেলবে। পরে আমরা সূত্রে কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করি। তো সূত্রের তথ্যগুলো আগে লিখলাম এখানে, যে এখানে এ হলো এত, এইচ হলো এত, এই মানটি এখানে বসিয়ে দিলাম, ব্যাস। এরপরের কাজ তো সোজা। তাহলে কত পেলাম? গড় 66.5। আচ্ছা, এখন আমরা গড় পেয়ে যাচ্ছি। তাইলে আরেক ধরনের গড় আমরা করার চেষ্টা করি। আমরা একটা গড় নির্ণয় করলাম যে শ্রেণীব্যক্তি আছে এমন, কিন্তু এটা কি এইটার সমস্যাটাতে আবার দেখা যায় শ্রেণীব্যক্তি নাই কিন্তু বিন্যস্ত আছে। তো বিন্যস্ত কিন্তু শ্রেণীব্যক্তি নাই এমন উপাত্তের গড় কীভাবে নির্ণয় করবা, এটাও তো পরীক্ষায় দেয়। এটা জানার জন্য আমরা একটু আগাই যে এই ক্ষেত্রে আমরা কি ধরবো, ওজনকে শ্রেণীর মধ্যমান হিসেবে ধরা হবে। এখানে যে ওজন শ্রেণী তো দেয় নাই, ওজন দিছে 30, 40 এভাবে, তো এটা শ্রেণীর মধ্যমান ধরবো। এটা একটা মধ্যমান, এটা একটা মধ্যমান, তো মধ্যমান ধরে আমরা কাজ করব। তাইলে আমরা সারণীটা তৈরি করি, এটা হলো নিবেশন সারণী। তো
তো ওজনগুলো লিখলাম, গণসংখ্যাও লিখলাম। তা আমাদের যেহেতু শ্রেণী নাই আর অন্য ঝামেলাও নাই, তখন সহজ হলো যে ওজন আর গণসংখ্যা গুণ করে ফেলা। তো গুণ করে আমরা লিখলাম। তো সংখ্যাগুলো অবশ্য বড় বড় হয়, তো বড় বড় হলে তার ঝামেলা একটু বেশি। তো এই জন্য এই পদ্ধতিতে আমরা চাই না করতে, কিন্তু বিপদে পড়লে তো করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা শিখে রাখলাম যে গণসংখ্যা আর ওজন যোগ করে আমরা একটা সমষ্টি পাই যাবে। যে এই যোগফলটাকে আমরা যখন এটা তৈরি করব তখন 1730 পেলাম, আর এইটা একটা সূত্র দিয়ে আমরা গড় বের করবো। তো এই সূত্রটা দিয়ে আমরা করবো। এবার এটার তথ্যগুলো দেখো, এখানে আছে। এখানে এক্সআই দিয়ে ওজনকে বোঝাচ্ছে। আগে সূত্রতে এই জায়গায় ইউআই ছিল, এখানে হয়েছে এক্সআই। তো এটা নতুন, আর অন্যগুলো তো আমাদের জানা হয়েছে। তো আমরা এখন সূত্রের মধ্যে কীভাবে ব্যবহার করে দেখো। এখানে তথ্য হলো এন এর মানে তো, আর সমষ্টিটা হলো তো। তাহলে আমরা গড় পেয়ে গেলাম। এটা অনেক সহজ কাজ, শুধু এখানে গুণফলটা অনেক বড় বড় হয়, এই জন্য এটা একটু জটিল হতে পারে। তো যারা হিসাব সহজে করে ফেলে তাদের কাছে এটা কঠিন না, সহজ। আচ্ছা, এবার আমরা আগের কাজগুলো একটু রিভিউ করতেছি। যে প্রথমে আমরা সরাসরি গড়ের কৌশলটা দেখলাম, এরপর শ্রেণীব্যক্তি আছে এইরকম একটা গড় করলাম, আবার শ্রেণীবৃত্তি নাই কিন্তু বিন্যস্ত এমন একটা গড় করলাম। তো 3 ধরনের গড় আমরা করে ফেললাম। আসলে আমাদের পরীক্ষায় এই 3 ধরনের গড়ই করতে দেওয়া হয়, তবে 3টা জানা থাকলে সবার জন্যই সহজ, আর বিপদে পড়তে হবে না। তো যাক, তোমরা এবার একটু মনে করো যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা হলো কিনা এই ভিডিও দেখে। যদি জানা না হয় তখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আবার বই থেকে খুঁজবে, অথবা ভিডিওটা আবার দেখবে। দেখে উত্তরগুলো পেলে তোমরা খাতায় লিখে ফেলবে, আবার বাড়ির কাজের সময় এগুলো আমাদের কাছে জমা দেবে। আজকে আর আগাচ্ছি না, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে আমি শেষ করছি। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। এই বাড়ির কাজের সাথে এই মূল্যায়নের কাজগুলো তোমরা খাতায় লিখে আমাদের কাছে জমা দেবে। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। তো আমি আশা করি সবাই আবার বই দেখে সমস্যাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করবে। আর